এ পর্যায়ে আলোচনায় ঢোকার আগে একটু জানিয়ে দিতে চাই বয়স এবং বিভাগ অনুযায়ী এবং একই সঙ্গে গেল ২৪ ঘন্টায় আসলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের ফলাফলে করোনা পরিস্থিতির খবরটা কি। দর্শক, এখন পর্যন্ত যদি করোনা বিশ্বে বাংলাদেশের অবস্থানকে আমরা বিবেচনা করি তাহলে কিন্তু ১৭ নম্বর অবস্থানে আছে বাংলাদেশ। অনেক আগে চীনকে ছাড়িয়েছে, আমরা জানি কানাডা এবং একই সঙ্গে সাউথ আফ্রিকাকেও ছাড়িয়েছে। ফ্রান্সের ঠিক পরে অবস্থান করছে বাংলাদেশ এবং মোট শনাক্ত এখন পর্যন্ত ১,৩৩,৯৭৮ জন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যদি মোট মৃত্যুর সংখ্যাটি আমরা হিসেব করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ১,৬৯৫ জন। যদি শুধুমাত্র ২৪ ঘন্টার কথা বিবেচনা করি তাহলে নতুন মৃত্যু যুক্ত হয়েছে ৩৪ জন। এখন পর্যন্ত যারা আসলে করোনার সাথে যুদ্ধ করছেন তেমন যোদ্ধার সংখ্যা কিন্তু ৭৭,০০০ ছাড়িয়েছে, ৭৭,৯০০ কিছু বেশি, অর্থাৎ বলা যেতে পারে ৭৮,০০০ এখন অ্যাক্টিভ কেস রয়েছে। এবং মৃত্যু যে হার আমরা দেখছি সেই মৃত্যুর হার ১.২৭%, যেখানে সুস্থতার হার রয়েছে ৪০.৫৪%। এবং গেল ২৪ ঘন্টায় যে শনাক্ত আমরা পেয়েছি সেই শনাক্তের ক্ষেত্রে আমরা দেখেছি ২১.২১% একটু উপরে রয়েছে, যদিও গতকাল সেটি ২০.০৯% ছিল। দর্শক, করোনা পরিস্থিতির গেল ২৪ ঘন্টার হিসেব নিকেশ কিছুটা হলো আমরা জানিয়ে নিলাম এবং আমরা বলছিলাম যে করোনা কালে চিকিৎসা প্রক্রিয়ার আরেকটি সংযোজন এই প্লাজমা থেরাপি এবং যেটি দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে। আজ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি সহ ৭টি প্রতিষ্ঠানের সমন্বয়ে প্লাজমা সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে এবং পরিকল্পনা একই সঙ্গে সম্ভাবনার নানান দিক নিয়ে আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্লাড ট্রান্সফিউশন শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডাক্তার আশরাফুল হক। ডাক্তার আশরাফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। দেখুন, আমাদের দেশের প্রেক্ষাপটটা বিবেচনা করলে প্লাজমা থেরাপির এমন প্রয়োগ বলাই যায় এটা নতুন ধারণা এবং এটা সাফল্য তো যতটুকু আমরা বুঝতে পেরেছি অনেকটা নির্ভর করছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উপর। সেক্ষেত্রে মানুষ কি মাত্রায় প্লাজমা দিতে আগ্রহী আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে প্রাথমিক পর্যায়ে আমরা যখন ২৭শে এপ্রিল প্রথম কালেকশন করেছিলাম বাংলাদেশের প্রথম কনভালেসেন্ট প্লাজমা, তারপরে একটা দীর্ঘ সময় পার হয়ে গেছিল যেখানে আসলে আমরা খুব কম রেসপন্স পেয়েছিলাম ডোনারদের থেকে। তার পরবর্তীতে মিডিয়া যখন এটিকে নিয়ে আলোচনা শুরু করলো এবং এটা পজিটিভ দিকগুলো তুলে ধরলেন সবার সামনে, তখন থেকে কিন্তু আমরা একটু করে সাড়া পাচ্ছিলাম যে প্লাজমা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় দান করার বিষয়। এর মাঝখানে আবার কিছু অকারেন্স তো তৈরি হয়েছিল, সেটি প্রেক্ষাপটে কিছুটা ভাটা পড়েছিল। তবে আমরা সাম্প্রতিক সময় দেখছি যে প্লাজমা দানের বিষয়ে অনেকে স্বেচ্ছায় আগ্রহী, আবার অনেকে হচ্ছে কারো আহ্বানে সাড়া দিয়ে প্লাজমা দিতে আসছেন। আসলে বর্তমান পরিস্থিতিতে আমি প্লাজমা দানে যারা দান করছেন তাদের বিষয়ে আমি আশাবাদী, কারণ যে রেসপন্স আমরা পাচ্ছি বর্তমানে আল্লাহর অশেষ রহমত, হয়তোবা আমরা এটা দিয়ে অনেক কিছুই মোকাবেলা করতে সক্ষম হব না। অর্থাৎ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একই সঙ্গে মোটিভেশন দুটো জায়গারই প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এটা নিয়ে মানুষের মধ্যে কোথাও কোনো রকমের তথ্যের প্রয়োজনীয়তা, যেমন কোথায় কিভাবে দেবে, দিলে কি হবে, ভালো হবে না মন্দ হবে, কোন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবে, এসব যোগাযোগটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেমন দেখতে পাচ্ছেন? একই সঙ্গে মানুষের উদ্বুদ্ধ করার জন্য নীতি নির্ধারক মহলের তৎপরতায় বা কেমন দেখছেন আপনি? আসলে যেহেতু প্লাজমা থেরাপির বিষয়ে গত ১৮ মে এবং ২৭শে মে আমাদের জাতীয় গাইডলাইনে প্রকাশিত হয়েছে যে কিভাবে প্লাজমা কখন কোন রোগীকে প্রদান করা যেতে পারে, সে প্রেক্ষাপটে আসলে কিন্তু এর পরবর্তীতেই আমরা ব্যাপক রেসপন্স পাচ্ছি মানুষের মধ্যে। তো সেক্ষেত্রে আসলে সরকারিভাবে প্লাজমা কালেকশন বা প্লাজমা নিয়ে গবেষণা সরকারিভাবে আমি যতটুকু জানি স্বাস্থ্য অধিদপ্তর যে টেকনিক্যাল কমিটি করে দিয়েছিলেন তারা ঢাকা মেডিকেল কেন্দ্রিক একটি গবেষণা করছেন। তো সেই গবেষণা রেজাল্টটি হয়তো বা সাম্প্রতিক সময় ওনারা প্রকাশ করতে পারবেন। যতটুকু আমি শুনেছি তাদের গবেষণা প্রায় শেষ পর্যায়ে। তো আমরা হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা গবেষণার সাথে সংশ্লিষ্ট। আমাদের গবেষণার কর্মটি আসলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ইউএসএ থেকেও অ্যাক্রিডিটেশন পাওয়া, মানে অনুমোদন পাওয়া সেখানকার থেকে। তো সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আসলে আমরা গবেষণায় ভূমিকা পালন করতে চাচ্ছি। তো সরকারিভাবে আসলে আমরা যে সহযোগিতাটা পাচ্ছি শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সরকারিভাবে প্রদত্ত যেসব কিট রয়েছে সেই কিটগুলো ব্যবহার করে আসলে আমরা খুব স্বল্প মূল্যে, সরকার নির্ধারিত মূল্যেই আমরা প্লাজমাটি প্রদান করতে পারছি। এই প্লাজমা প্রদান করার কারণেই কিন্তু
মানুষজনের মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে প্লাজমা বেসরকারি ভাবে যেসব জায়গায় প্রদান করা হচ্ছে সেসব জায়গায় উচ্চ মূল্য কারণে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো বা প্লাজমা বিষয়ে আগ্রহী হতে পারছিলেন না। সরকারি ভাবে সেই সমর্থনটা আমরা দিতে শুরু করার পর থেকে আমরা আসলে ভালো রেসপন্স পাচ্ছি এবং আমরা আশা করি সরকারি ভাবে আমরা সে সহযোগিতা ভবিষ্যতে পেয়ে থাকবো। তাহলে সেক্ষেত্রে আমরা মানুষজনকে সঠিক সময়ে সঠিক সেবাটি প্রদান করতে সক্ষম হবেন। দেখুন, যদি প্লাজমা থেরাপির প্রক্রিয়ার কথা বলি, বিশ্বব্যাপী সাফল্যের পাশাপাশি বিতর্ক তো আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাতিল না করলেও বৃহৎ পরিসরে প্লাজমা থেরাপিতে যাওয়াটাকে নিয়েও এক ধরনের মতামত তারা দিয়েছে। সেক্ষেত্রে এই প্লাজমা থেরাপি যেটা আমরা করছি বা বিশ্বব্যাপী যেটি করা হচ্ছে বিভিন্নভাবে, এটা আসলে কতটা অনুমোদিত আপনি জানেন, একটু বলবেন? একই সঙ্গে কি কি বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনায় নিয়ে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে? এটা আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 28শে মে একটি তাদের যেসব সর্বশেষ যেটি প্রকাশ করেছিল সেখানে তারা লিখে দিয়েছিল কোন কোন জিনিসগুলোকে আসলে গবেষণা বাইরে প্রদান করতে তারা সম্মতি প্রদান করছে না। তার নিচে কিন্তু তারা সেখানে প্লাজমা কনভালেসেন্ট প্লাজমা থেরাপিও ছিল। এরপর এটার নিচে কিন্তু ওনারা কিছু মন্তব্য করে দিয়েছিলেন। সে মন্তব্য 7টি পয়েন্ট ছিল। 7টি পয়েন্ট আমি উল্লেখ করছি না, তার মধ্যে উল্লেখযোগ্য যে পয়েন্টগুলি সেগুলোর মধ্যে ছিল যে প্রাথমিকভাবে নিশ্চিত ভাবে যদি কোনো চিকিৎসা পদ্ধতি না থাকে, যদি কোনো দেশের নীতি নির্ধারক মহল প্লাজমা থেরাপির বিষয়ে বা গবেষণার যে জিনিসগুলো সেগুলো অনুমোদন প্রদান করে থাকে, যদি সঠিক তথ্য থাকে যে এটিতে ঝুঁকির পরিমাণ কম, সেক্ষেত্রে কিন্তু এই থেরাপি প্রদান করা যেতে পারবে। সেই আলোকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহৎ পরিসরে প্লাজমা থেরাপির বিষয়ে কখনোই বলেনি। বলেছে যে ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসাবে, যেহেতু আমাদের বর্তমানে বাংলাদেশে দুটি ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, সেই প্রেক্ষাপটে আসলে প্লাজমা থেরাপিটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় চালু হওয়ার প্রক্রিয়া চলছে। এখন আমরা যখন প্লাজমা থেরাপি শুরু করলাম তখন সেই থেরাপি শুরু করতে গিয়ে দেখলাম যে সব হাসপাতাল থেকে প্লাজমার একটি চাহিদা তৈরি হচ্ছে। সেই চাহিদার প্রেক্ষাপটে মধ্যবর্তী একটা সত্তা তৈরি হচ্ছে, যারা আসলে মানে যেসব হাসপাতাল থেকে চাহিদা দেওয়া হচ্ছে তারা আসলে রোগী স্বজনদের হাতে সেই প্লাজমা চাহিদার পত্রটি দিয়ে দেন। সেই চাহিদা পত্রের আলোকে যখন তারা ফেসবুক বা অন্য জায়গায় প্লাজমা চাহিদা জন্য ঘুরে বেড়ান তখন আসলে টাকা পয়সার লেনদেন সহ অনেক কিছুই তৈরি হচ্ছিল। সেই প্রেক্ষাপটে আসলে একটা ঝামেলা বা একটা অরাজকতা তৈরি হয়। সেই অরাজকতার প্রেক্ষাপটে কিন্তু ডোনারদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে ওনার দানকৃত প্লাজমা কি আসলে কাজে লাগছে না বিক্রি হয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে কিন্তু আসলে এই যে প্লাজমা সাপোর্ট সেন্টার ওনারা যে ভূমিকা পালনে এগিয়ে এসেছেন সেই এবং আমরা সেখানে দেখছিলাম যে যিনি আসলে প্লাজমা দিচ্ছেন এবং যিনি আসলে প্লাজমা নিচ্ছেন দুই পক্ষই আসলে পুরোপুরি নিজেদের সম্বন্ধে জানতে পাচ্ছেন, অর্থাৎ দাতা এবং গ্রহীতা দুজনই জানতে পাচ্ছেন যে সঠিক জায়গায় এটি পৌঁছেছে কিনা। এই পরিষ্কার একটি অবস্থান তৈরি হয়েছে। একটু বলবেন আসলে আমাদের দেশে তো ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমোদনও পেয়েছে প্লাজমা থেরাপি, সেক্ষেত্রে ট্রায়ালের সময় কিংবা শর্তগুলো আসলে কি কি একটু জানতে চাই। একই সঙ্গে একটু ধারণা নিতে চাই আপনার কাছ থেকে বিশ্বব্যাপী সাফল্যের গল্পটা কেমন দেখেছেন আপনি? বিশ্বব্যাপী সাফল্য আসলে গবেষণাটি আসলে প্রতিটা দেশেই চলছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও চলছে, ইউএসএ তেও চলছে। ইউএসএ তে গত 2 সপ্তাহ আগে তারা 5,000 রোগীর উপরে মানে প্রাথমিক পর্যায়ে যে গবেষণাটি তারা করেছিল সেই গবেষণা রেজাল্ট তারা দেখেছে। সেখানে দেখা গিয়েছে যে প্লাজমা দেওয়ার কারণে নতুন কোনো ঝুঁকি তৈরি হয়নি, বরং প্লাজমা দেওয়ার ফলে সঠিক সময় প্লাজমা দেওয়ার পরে অনেকেই কিন্তু হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার রেটটা বেড়েছে। সুতরাং তারা সেই প্রেক্ষাপটে বলছে যে তারা যথেষ্ট সফল এই ক্ষেত্রে, যেহেতু অল্টারনেটিভ কোনো সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি মানে ভ্যাকসিন এখন পর্যন্ত হাতে আসেনি। সে আলোকে কিন্তু বলা যায় যে প্লাজমা এখন পর্যন্ত আসার আলো, যেহেতু গতানুগতিক ব্লাড ট্রান্সফিউশনের মতোই এটি আসলে অনেকটাই ঝুঁকি মুক্ত তাদের জন্য, যখন যারা আসলে আইডিয়াল ক্যান্ডিডেট মানে উপযুক্ত গ্রহীতা থেকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এদের ঝুঁকি মুক্ত থাকে এবং সফলতার সম্ভাবনা থাকে। আসলে আমি আপনার প্রথম পয়েন্টটি একটু মিস করেছি, যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো। যেটি আসলে জানতে চাইছিলাম ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপার, একটি নির্দিষ্ট সময় তো থাকে, কিছু শর্ত থাকে, সেইটা একটু স্পষ্ট হতে চাই। আর যেহেতু আমার হাতে সময় আছে একেবারে মিনিট খানেক, তার মধ্যে আরেকটা বিষয় একটু জানতে চাই। আমরা দেখতে পাচ্ছিলাম যে 77,900-এর উপরে এখন পর্যন্ত অ্যাক্টিভ কেস আছে। তাদের মধ্যে থেকে যারা সুস্থ হয়ে ফিরে আসবেন তাদেরকে তো আকৃষ্ট করা বা মোটিভেশনের ব্যাপার আছে, সেটাই বা কি ধরনের পরিকল্পনা রাখছেন আপনারা? এখন আসলে যারা বর্তমানে মানে আক্রান্ত হয়ে আসলে আমাদের প্রাথমিক পর্যায়ে এপ্রিল মে মাসে কিন্তু আমাদের মানে আক্রান্তের সংখ্যা কম ছিল, এই জন্য বর্তমানে আমাদের ডোনার যতটুকু সেই অনুযায়ী কিন্তু পেশেন্টের সংখ্যাটা তার থেকে বেশি।
তো সেক্ষেত্রে বর্তমানে যেসব আক্রান্ত হচ্ছেন, যারা সুস্থ হচ্ছেন, তারা যদি একটু নিয়ত করেন বা একটু ইচ্ছা পোষণ করেন যে 30টা মিনিট একজন ওনারা প্লাজমা সেন্টারে দান করবেন, তাহলে কিন্তু ওনাদের প্লাজমা দিয়ে 3জন মানুষের নতুন জীবনের সন্ধান পেতে পারেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনার যে অবদান, সেই অবদানটা কিন্তু ওই মানুষটির জন্য সারা জীবনের জন্য একটি আশীর্বাদ হিসাবে থাকবে। সুতরাং এই মহৎ কাজে যদি আমরা ভূমিকা পালনের সুযোগ থাকে, সেটি আসলে আমাদের পালন করা উচিত। আর ক্লিনিক্যাল ট্রায়ালের বিষয়টি আসলে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কারণ হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে অনেক কিছুই দেখতে হয়, দেখে সেই ফলাফলের রেজাল্ট আস্তে আস্তে হয়তো বা অক্টোবর নভেম্বর পর্যন্ত হয়ে যেতে পারে। সেই অক্টোবর নভেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করে যেতে হবে। এবং আপনারা যেহেতু কাজটি শুরু করেছেন, সেই কাজটির প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন এবং হয়তো আরেকটি সাফল্যের গল্প আপনাদের হাত দিয়েই হয়তো তৈরি হতে পারে। অনেক ধন্যবাদ ডাক্তার আশরাফুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে